2014 সালে নাশকতার অভিযোগে দায়ের করা মামলা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সহ 167 জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার সহধর্মিণী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হন। মামলার নথির তথ্য অনুযায়ী 2014 সালে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিরোধী দলের আন্দোলন চলাকালে পুলিশের কাজে বাধা, হামলা, ভাঙচুর ও ককটেলে বিস্ফোরণ ঘটানোর অভিযোগে গণহারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস সহ কেন্দ্রীয় নেতা ও কর্মীদের বিরুদ্ধে মামলা দেয় পুলিশ। দীর্ঘ 12 বছর ধরে চলে এই মামলার বিচারের কাজ। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের খালাস দেন আদালত। বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তা, নারী, কৃষক এবং খাদ্য প্রক্রিয়াকরণকারীদের সহায়তা করতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD-কে একটি সামাজিক ব্যবসা তহবিল প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের ফাঁকে IFAD সভাপতি আলভারো লারিওর সাথে এক বৈঠকে অধ্যাপক ইউনূস এই প্রস্তাব দেন। এই তহবিল দরিদ্রদের জন্য স্বাস্থ্য সেবা সহ সামাজিক সমস্যা সমাধানের পাশাপাশি যুব, কৃষক, মহিলা এবং মৎস্য শিল্পের সাথে জড়িতদের মধ্যে উদ্যোক্তা তৈরি করবে বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। বৈঠকে বাংলাদেশের গভীর সমুদ্রে মাছ ধরা শিল্প চালু, আম ও কাঁঠালের রপ্তানি সম্প্রসারণ, জলবায়ু সহনশীল কৃষি উদ্যোক্তা প্রচার এবং মোজারেলা পনিরের মতো দুগ্ধজাত পণ্য উৎপাদনে মহিষ খামারিদের সহায়তা সহ বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হয়। প্রফেসর ইউনূস IFAD সভাপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং কৃষি, সামাজিক, ব্যবসা এবং প্রযুক্তিতে সহযোগিতার সম্ভাব্য সুযোগগুলো অবলোকনের জন্য একটি দল পাঠাতে অনুরোধ করেন। IFAD সভাপতি লারিও বাংলাদেশের সামাজিক ব্যবসার উদ্যোগগুলোকে সমর্থন এবং বেসরকারি খাতের সাথে সহযোগিতা সম্প্রসারণে IFAD এর আগ্রহ প্রকাশ করেন। IFAD বর্তমানে বাংলাদেশের 6টি কৃষি প্রকল্পে অর্থায়ন করছে বলেও জানান IFAD সভাপতি। হঠাৎ পিআর নিয়ে আন্দোলন উদ্বেগজনক মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে আগামী সংসদ। দুপুরে রাজধানীর গুলশানে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, পিআর নয়, আগামী নির্বাচন হবে বিদ্যমান পদ্ধতিতেই। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমাজ ও সম্প্রীতি নিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি খ্রিস্টান সম্প্রদায়কে বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন। বলেন, একটি রাজনৈতিক গোষ্ঠী ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের মানুষকে বিভাজন করার চেষ্টা করছে। অভিযোগ করে তিনি বলেন, ৭১-এর চেতনাকে ভুলিয়ে নতুন প্রজন্মের সামনে নতুন আইডেন্টিটিকে আনার চেষ্টা করছে সাম্প্রদায়িক শক্তি। বাংলাদেশের যে সমাজের, রাষ্ট্রের, জাতির আত্মা যেটা সোল, এই সোলটা কিন্তু 1971 সালে আমরা ওই সাম্প্রদায়িক একটা বাংলাদেশ, এই বাংলাদেশ নির্মাণ করার জন্য কিন্তু আমাদের সেই সোল আছে। এই সোলকে আমরা নষ্ট হতে দিতে চাই না। আজকে যে কোনোভাবেই হোক আপনার যে একটা প্রচেষ্টা আছে যে ভিন্নভাবে চিন্তাভাবনা করার, সেই ভিন্নভাবে চিন্তাভাবনা করার কোনো অবকাশ এখানে আছে বলে আমরা মনে করি না। এদেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না মন্তব্য করে তিনি বলেন, আগামী নির্বাচন হবে বিদ্যমান পদ্ধতিতেই। এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে। আর তা নাহলে এখন পিআর দিলে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কীভাবে তারা এই বিষয়টাতে আসবে। এবং একটা বড় যেটা প্রবলেম এখানে এই পিআর পদ্ধতিতে, ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করবার, সেই স্বাধীনতাটা এখানে কিন্তু খর্ব হয়। আগামী নির্বাচনে অসাম্প্রদায়িক দেশ গড়ার পক্ষেই মানুষ রায় দেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ওবায়দুল্লাহ মামুন, NTV নিউজ, ঢাকা। বেআইনি সমাবেশ সহ মারাত্মক অস্ত্র নিয়ে পুলিশকে হত্যার উদ্দেশ্যে আঘাত ও ককটেল বিস্ফোরণের ঘটনায়
7 বছর আগে রাজধানীর পল্টন মডেল থানায় করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস সহ 167 জনকে অব্যাহতির আদেশ দিয়েছে আদালত। অভিযোগ সূত্রে জানা যায় 2018 সালের 14 নভেম্বর বিএনপি নেত্রী আফরোজ আব্বাস ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে 8-10 হাজার নেতাকর্মী মিছিল শোডাউন করে নয়াপল্টনে ত্রাসের রাজত্ব কায়েম করে। জোবায়ের প্রধানের রিপোর্ট। মামলার এজাহারে বলা হয় সরকারি ডাবল কেবিন পিকআপ পুড়িয়ে 60 লাখ টাকার ক্ষতি করা হয়। সরকারি কাজে বাধা দিয়ে অতর্কিত পুলিশকে আক্রমণ করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। আসামিদের নিক্ষেপিত ইটের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তাদের রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করানোর কথাও বলা হয় এজাহারে। নাশকতার এই ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন পল্টন থানার উপপরিদর্শক মোহাম্মদ আলামিনের দায়ের করা মামলায় মির্জা আব্বাস, আফরোজা আব্বাস এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ 167 জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সোমবার বিচারক সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। মহানগর দায়রা জজ তখন আজকে থেকে কাল পরবর্তী তারিখ পর্যন্ত এভাবে 5 বছর তারিখ থেকে তারিখ জামিন বর্ধিত করেছেন। জনাব মির্জা আব্বাস দিনের পর দিন অসুস্থ হয়ে আদালতে এসেছেন, আদালতে এসে অসুস্থ হয়েছেন, এখান থেকে হাসপাতালে গিয়েছেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে মির্জা আব্বাস আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহারের দাবি জানান। জজ সাহেবদের মনের অবস্থা ভালো হয়েছে, সাহস হয়েছে। এখন এই মামলা দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর মাননীয় আদালত দেখেছেন যে এই মামলায় আসলে কিছু নাই। তো অবশেষে আজকে আমাদেরকে খালাস দিয়েছেন। আমি আশা করব বিচার ব্যবস্থা আরও সুন্দর হবে, আরও স্বাভাবিক হবে, আরও গতিশীল হবে। আমাদের আরও মামলা রয়ে গেছে, আমার এই একটা না, আরও অনেক মামলা আছে আমার বিরুদ্ধে। জোবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালানোর ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলমান রেখেছেন তারা। রোববার রাতভর জাতীয় শহীদ মিনারে অবস্থানের পর সকাল থেকেই এমপিওভুক্ত শিক্ষকরা তাদের দাবিতে আন্দোলন অব্যাহত রাখেন। তামজিদ সুমনের রিপোর্ট। মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া বৃদ্ধির দাবি এবং পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। ফলে পাঠদান বন্ধ রয়েছে দেশের বিভিন্ন স্থানে এমপিওভুক্ত স্কুল কলেজগুলোতে। রোববার বিকেলে এই কর্মবিরতির ঘোষণা দেয় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। এই কর্মসূচিকে সফল করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষকরা। দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এখান থেকেই আন্দোলন চালাবেন বলে জানান তারা। আমরা 4 সদস্য, মাসে আমাকে 500 টাকা দেওয়া হয়। বাধ্য হয়ে সন্তান ছেলেমেয়েকে আমরা ডাক্তার দেখাতে পারি না এবং বছরের কোরবানি ঈদ আসে, সেখানে শিক্ষক সমাজ আমরা স্বাবলম্বীভাবে সমাজের সাথে কোরবানি দিতে পারি না। 500 টাকা বাড়ি ভাড়া আর পাই 1000, 1500, এটা কি হয়? আমাদের 20% প্রজ্ঞাপন দিয়ে দিলে আমার কাজ হচ্ছে শ্রেণীকক্ষে, আমার রাস্তায় পড়ে থাকা, কেন্দ্রীয় শহীদ মিনার থাকা, এটা আমার কাজ না। রোববার শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হয়েছে দাবি করে জোটের সদস্য সচিব বলেন, সরকারের দেয়া আশ্বাস অনুযায়ী অবিলম্বে তাদের দাবি মেনে না নিলে বৃহত্তর কর্মসূচি দেবেন তারা। যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো অবস্থাতে আমরা এখান থেকে যাব না এবং আমরা কিছু কর্মসূচি হাতে নেব। মাস্টু সচিবালয়, মাস্টু যমুনা এবং শাহবাগে অবস্থান করা, এই জাতীয় আমাদের পরিকল্পনা হাতে আছে। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ছাড়াও শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে 5% থেকে বাড়িয়ে মেডিকেল ভাতা 15% উন্নীত করা এবং সকল কর্মচারীদের উৎসব ভাতা বেতনের 75% প্রদান। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। হাজিদের কাছ থেকে নেওয়া 990টি ট্রাভেল এজেন্সির খরচ না করা প্রায় 38 কোটি টাকা ফেরত পাওয়া গেছে বলে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেছেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহ কম হজযাত্রীদের। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে ওনাদের সার্ভিস দিতে ওনারা বিড়ম্বনার শিকার হন। এমন আছে যে গ্রাম পর্যায়ে হাজি সংগ্রহ করে ওনাদেরকে দেন, একটা পার্সেন্টেজ যারা সংগ্রাহক আছে তারা নেন,
ওই হাজী সাহেব এজেন্সির নামও জানেন না এবং তার সাথে কোনো চুক্তিও নেই। এরকম একটা মধ্যসত্ত্ব ভোগী শ্রেণী গড়ে ওঠার কারণে ওই সরকারি পর্যায়ে হাজী কম। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সাথে বৈঠক করেছে জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে ভোটের সার্বিক প্রস্তুতি, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার প্রেক্ষিতে গণভোট সহ নানা ইস্যুতে কথা বলেছেন জামাত নেতারা। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে বৈঠকে 4 নির্বাচন কমিশনার ও সচিব উপস্থিত আছেন। বৈঠকে জামাতের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফেরত পাওয়ার বিষয়ে আলোচনা হতে পারে বলে আভাস দিয়েছেন জামাত নেতারা। এছাড়া নির্বাচনে পেশি শক্তি ও কালো টাকার ব্যবহার বন্ধের বিষয়ে আলোচনা হবে। এছাড়া নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির উপর জোর দেওয়া হবে বৈঠকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আজ রাত 10:30টা পর্যন্ত শেষ দিনের প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। শেষ মুহূর্তের প্রচারণায় ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এবারে চাকসু নির্বাচন 5টি অনুষদের 60টি গোপন ভোট কক্ষে অনুষ্ঠিত হবে। চাকসু নির্বাচনে 26 পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 415 জন। আগামী 15 অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে রাকসু নির্বাচনের প্রচারণা শেষ হওয়ার আর মাত্র একদিন বাকি। আগামী 16 অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথম বর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে। এই নবীন বরণকে ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ। একসাথে প্রায় 4000 ভোটারকে কাছে পাওয়ার সব প্রার্থী ভিড় করে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে। সেখানে প্রার্থীদের ভোট চেয়ে নানা ধরনের প্রতিশ্রুতি দিতে দেখা যায়। এদিকে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের বার্ষিক সভা শুরু হচ্ছে আজ। এই সভা চলবে আগামী 18 অক্টোবর পর্যন্ত। আজ সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে IMF ও বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে এই বার্ষিক সভা শুরু হতে যাচ্ছে। এদিকে IMF ও বিশ্বব্যাংকের বার্ষিক সভা এমন এক সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে বিশ্ব বাণিজ্য হিমশিম খাচ্ছে। ইতিমধ্যে IMF বলেছে চলমান মন্দা থেকে অর্থনীতি পুনরুদ্ধারে কঠোর ও সাহসী কর্মসূচি নিতে হবে। বাংলাদেশ থেকে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সভায় অংশ নিচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনকে ঘিরে এখন ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। 15 তারিখ ভোট গ্রহণের আগে এখন চলছে শেষ সময়ের প্রচারণা। আজ রাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ফুয়াদ মণ্ডলকে সাথে নিয়ে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। কেউ নেচে গেয়ে, কেউ বা গানের সুরে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। কেউ মাইক ছাড়াই কবিতা আবৃত্তি করে শিক্ষার্থীদের কাছে জেনেছেন। কেউ হাতে এঁকে তৈরি করেছেন পোস্টকার্ড। আবার 2 টাকার উপর ছবি ছাপিয়ে প্রচার করেছেন এক প্রার্থী। প্রার্থীরা বলছেন একটু ব্যতিক্রমভাবে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন তারা। শিক্ষার্থীরাও প্রার্থীদের এমন অভিনব পদ্ধতির প্রচারে সাড়া দিয়েছেন। আমরা শেষ দিন তাদের কাছে আমাদের বার্তা দেওয়ার চেষ্টা করছি যে তাদের যে সমস্যাগুলো সমাধানের আমাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের পক্ষ থেকে। 2 দিনের মধ্যে সবগুলো ইশতেহার পৌঁছানোর চেষ্টা করেছি। তারা খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করেছে এবং তারা মনে করছে যে তাদের চিন্তার ঐক্য হয়েছে আমাদের সাথে। ভালোই সাড়া পেয়েছি। আবার শিক্ষার্থীরা বিবেচনা করবে কে যোগ্যতম, তাকে ভোট দিয়ে তারা নির্বাচিত করবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আর নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করবার জন্য আমাদের সর্বরকমের প্রস্তুতি কিন্তু আমাদের শেষ। আমাদের ব্যালটের প্রস্তুতি শেষ, আমাদের যত জনবল লাগবে সেগুলো নিয়োগ শেষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিভিল প্রশাসন সবাই আমাদেরকে সহযোগিতা করছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল 1990 সালে। দীর্ঘ 35 বছর পর আবার ভোট হতে যাচ্ছে। 13টি প্যানেল ও স্বতন্ত্র সহ সর্বোচ্চ 9 শতাধিক শিক্ষার্থী প্রার্থী হয়েছেন। মোট ভোটার প্রায় 28,000। এনটিভি নিউজ ডেস্ক। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচার মঙ্গলবার মধ্যরাতে শেষ হচ্ছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের মন জয় করতে প্রার্থীদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এদিকে ভোট গ্রহণ শেষে 12 থেকে 15 ঘন্টার মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব বলে জানিয়েছেন উপাচার্য। রাজশাহী থেকে সমসাজুর রিপোর্ট। ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল।
নবীনবরণ উপলক্ষে সোমবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন ছিল প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ। ৭২ ব্যাচের এই শিক্ষার্থীরা প্রথম বর্ষে ভর্তি হয়ে রাকসু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় ছিলেন উচ্ছ্বসিত। আমরা যে এসেই প্রথমে রাকসুটা পেয়ে গেছি, আসলে এটা আসলে অনুভূতিতে প্রকাশ করার মতো না। আমরা অনেক এক্সাইটেড। আমরা চাই এমন যোগ্য প্রার্থী যারা আমাদের অধিকার আদায়ে, ক্যাম্পাসে অধিকার আদায়ে সাহায্য করবে। একসাথে প্রায় ৪,০০০ ভোটারকে কাছে পাওয়ায় মিলনায়তনের বাইরে নতুন শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেছেন প্রার্থীরা। এই যে ২৪-২৫ শিক্ষাবর্ষের ভোটাধিকার ছিল না, একমাত্র আমরা, আমাদের প্যানেলের যারা আছেন, আমরাই কিন্তু একমাত্র তাদের জন্য ভোটাধিকার আদায় লড়াই করেছি। ৩৫ বছরের যে অচল অবস্থা, এটা কাটিয়ে দেওয়ার ক্ষেত্রে বর্তমান শিক্ষার্থীরা আমরা ভূমিকা রাখতেছি। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। নবীনবরণ ছিল, সকল শিক্ষার্থীরা এখানে আসছে এবং যত প্রার্থী আছে সবাই আমরা এখানে আজকে সবার সাথে দেখা হচ্ছে। শিক্ষার্থীদের নবীনবরণ উৎসব, আমি চাই আজকে যেহেতু তাদের অনেক শুভ দিন, এই শুভ দিনে তারা এনজয় করুক, উপভোগ করুক। এদিকে রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে ১২ থেকে ১৫ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণার আশাবাদ ব্যক্ত করেছেন উপাচার্য। ওএমআর-এর মাধ্যমে আমরা যেভাবে গণনা করব, সেটার জন্য যেটুকু সময় লাগবে আমার মনে হয় যে সেটা তো খুবই যৌক্তিক সময় আর কি। তো গতকালকে ওনারা বলছিলেন ১২ থেকে ১৫ ঘন্টা, আমি ওটাই এন্ডোর্স করছি। রাকসু নির্বাচনের ভোট গ্রহণ ১৬ই অক্টোবর। সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের আটকে রেখে র্যাগিংয়ের ঘটনা ঘটেছে। প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫৪ ব্যাচের ২০ শিক্ষার্থীকে আটকে রেখে র্যাগিংয়ের সময় তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই বিভাগের ৫৩ ব্যাচের দ্বিতীয় বর্ষের সিনিয়র শিক্ষার্থীরা জড়িত বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ২১ নম্বর ছাত্র হলের ৪০৩ নম্বর কক্ষে ঘটনাটি ঘটে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক, হল গার্ড, হল সংসদের নেতারা অভিযান চালিয়ে র্যাগ দেওয়া শিক্ষার্থীদের উদ্ধার করে। প্রক্টর অধ্যাপক AKM রাশেদুল আলম বলেন, র্যাগিংয়ের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। ছাত্র হল প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে। দেশের রাজনৈতিক বাস্তবতায় উচ্চকক্ষে পিআর হতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা এবং উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উচ্চকক্ষে যদি পিআর বাস্তবায়নযোগ্য হয়, সফলতার মুখ দেখে এবং কার্যকর হয়, আগামী দিনে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে নিম্নকক্ষে পিআর হবে কিনা। সার্জিস বলেন, বিচার, সংস্কার, জুলাই সনদ এই কার্যক্রমগুলোর সন্তুষ্টিমূলক অগ্রগতি হবার পরে গণতান্ত্রিক ধারায় ফিরতে একটি স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা এনসিপি। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নির্বাচন কেন্দ্রিক আলোচনা চলছে জানিয়ে সার্জিস বলেন, এনসিপি এককভাবে নির্বাচনে যেতে পারে কিংবা জোটগতভাবেও যেতে পারে। এই মুহূর্তে নিম্নকক্ষে পিআরের পক্ষে নই। আমরা একটি স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা করছি। সেই নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে এনসিপির অংশগ্রহণের জন্য যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সাংগঠনিকভাবে এনসিপিকে শক্তিশালী হিসেবে দাঁড় করানো। ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছে গাজীপুরের কোনাবাড়িতে কাদের সিনথেটিক ফাইবার্স লিমিটেড কারখানার শ্রমিকেরা জানায়, সকালে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেন। কর্তৃপক্ষের কাছে ৯ দফা দাবি উপস্থাপন করার পরও কোনো সিদ্ধান্ত না আসায় শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এদিকে ভালুকায় বকেয়া বেতন সহ ১০ দফা দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার কাঠালি নামক স্থানে প্রায় ১.৫ ঘন্টা অবরোধ করে রাখে শেফার্ড গার্মেন্টসের শ্রমিকেরা। এ সময় সড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে যৌথ বাহিনী মালিক পক্ষের সাথে আলোচনা করে বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেয়। অন্যদিকে শ্রমিক বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে একটি তৈরি পোশাক কারখানা। সকালে কারখানাটির মূল ফটকে নোটিশ টাঙিয়ে দেন কর্তৃপক্ষ। জনপ্রশাসন সংস্কার কমিশন বিভাগ পুনর্গঠনের প্রস্তাবে ঢাকা বিভাগ থেকে টাঙ্গাইলকে বাদ দিয়ে ময়মনসিংহে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জেলাবাসী। তাদের দাবি, ঐতিহাসিক, ভৌগোলিক এবং প্রশাসনিক দিক বিবেচনায় টাঙ্গাইলকে ঢাকা বিভাগেই রাখতে হবে। দাবি মানা না হলে বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সকালে জেলার বিভিন্ন উপজেলা থেকে ছাত্র জনতা ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গোল চত্বরে অবস্থান নেয়। এ সময় তারা সড়ক
অবরোধ করে টাঙ্গাইলকে ঢাকা বিভাগেই রাখার দাবি জানান। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেয় স্থানীয় প্রশাসন। লুটপাটের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশের স্বাস্থ্য বিভাগকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোর শহরের আলাইপুর জেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপি এবং পল্লী চিকিৎসক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লালমনিরহাটে সার ও কীটনাশক সিন্ডিকেট বন্ধের দাবিতে মানববন্ধন করেছে কৃষক দল। দুপুরে শহরের মিশন রোড চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের সময় নিয়োগপ্রাপ্ত ডিলাররা সিন্ডিকেট করে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যে বিক্রি করে আসছে। সরকারি নীতিমালা অনুযায়ী সার এবং বীজ প্রান্তিক কৃষকদের মাঝে বিক্রি এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারী ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন বক্তারা। গুম করে আয়নাঘরে রাখার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা প্রাপ্ত ১৫ কর্মকর্তাকে রাখার জন্য ঢাকা সেনানিবাসের এমইএসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সেনা কর্মকর্তাদের গ্রেফতার দেখিয়ে আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে হবে এবং পরে কারাগারে পাঠানো হবে কিনা সেই সিদ্ধান্ত দেবে ট্রাইব্যুনাল। রিপোর্ট হাসান জাভেদের। ফৌজদারি কার্যবিধি এবং প্রিজন অ্যাক্ট অনুযায়ী ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন এমইএসের ৫৪ নম্বর ভবনকে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। ভবনটি কোন উদ্দেশ্যে কারাগার হিসেবে ব্যবহৃত হবে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। তবে গুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনা সদর। আইন অনুযায়ী তাদেরকে গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। গ্রেফতারের পর ওই ১৫ সেনা কর্মকর্তাকে সাময়িক কারাগারে রাখা হবে কিনা তা জানানো হয়নি জারি করা প্রজ্ঞাপনে। চিফ প্রসিকিউটর জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল। যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাবজেল ডিক্লেয়ার করে, সরকারের সেই ক্ষমতা আছে, কাউকে গ্রেফতার করবেন, তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই। আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। যদি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে, গ্রেপ্তার করা হলে তখন থেকে তার উপরে আইন প্রযোজ্য হবে যে ২৪ ঘন্টায় তাকে কোর্টে আনতে হবে। কিন্তু আপনি যদি গ্রেপ্তার না দেখান, তাহলে তার ক্ষেত্রে ওই ২৪ ঘন্টার আইন তো প্রযোজ্য নয়। এদিকে জুলাই অভ্যুত্থানে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনাল ১-এ দ্বিতীয় দিনে যুক্তি তুলে ধরে প্রসিকিউশন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ১৫ বছর ধরে ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল শেখ হাসিনা। শেখ হাসিনার আমলে বিচার বহির্ভূত খুন নির্যাতন যদি নিয়ে বলতে হয়, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই ধরনের কাজ কেবল সেই ব্যক্তি করতে পারে যার হাতে রাষ্ট্র ক্ষমতা রয়েছে, যার অধীনে ইন্টেলিজেন্স বিভাগ, ডিজিএফআই এর মতো সংস্থা থাকে। আয়নাঘরের মতো গোপন নির্যাতন সেল কিংবা গুমের মতো অপরাধ এসব তো ডিজিএফআই এর মাধ্যমেই ঘটানো হয়েছে। যতগুলো অপহরণের ঘটনা দেখা যায় তার পেছনে ডিজিএফআই এর সংশ্লিষ্টতা রয়েছে। এছাড়া রংপুরের আবু সাইদ হত্যা মামলায় সাক্ষী হাজির করতে না পারায় এবং প্রসিকিউশন অন্য মামলায় ব্যস্ত বলায় উষ্মা প্রকাশ করেন ট্রাইব্যুনাল ২-এর বিচারপতিরা। এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২১শে অক্টোবর দিন ধার্য করা হয়েছে। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে নয় জানিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নভেম্বরে গণভোট চায় তার দল। নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠকে পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের জন্য কমিশনকে প্রস্তুতি রাখার প্রস্তাবনা দিয়েছে দলটি। মিসবাহ হাসানের রিপোর্ট। ঐক্যমত্য কমিশনের গত কয়েক মাসের আলোচনার পর জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত একমত হলেও সেটি জনমতের কতটা প্রতিফলন হবে তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন, আলোচনা ও সমালোচনা। তবে সব প্রশ্ন ও শঙ্কা কাটাতে জাতীয় নির্বাচনের আগেই গণভোটের প্রস্তাব জামাতের। দলটির নায়েবে আমির জানান, একই দিনে নির্বাচন হলে সংস্কার ইস্যু ঢেকে যাবে। আমরা অবশ্যই গণভোট আগে চাচ্ছি। আমরা নভেম্বরে গণভোট করার জন্য আমরা বলে আসছি। ন্যাশনাল ইলেকশন এবং গণভোট একসাথে হওয়ার ব্যাপারে কোনো দলের মত আছে। ন্যাশনাল ইলেকশন, গণভোট সব ইলেকশন মিলাইয়া একদিন করতে হবে, তো সেটা কি পসিবল? আমাদেরকে কেউ কেউ বলে যে এই নির্বাচন করতে গিয়ে যদি ঝামেলা হয়ে যায় তাহলে জাতীয় নির্বাচনের তো সেটা আবার অনিশ্চিত হয়ে যাবে। আপনি ঝামেলাটা সহ যদি জাতীয় নির্বাচনে যান
ওইটাতে যদি জামেল হইয়া যায় তাহলে দাম সালা দুইটাই চলে যাবে। জামাত মনে করে পিআর পদ্ধতিতে ভোট হলে কেন্দ্র দখলের মতো অপকর্ম ঘটবে না। পিআরের ব্যাপারে আমরা কথা বলেছি। আমরা দেখছি 54 বছরের নির্বাচনে ট্রেডিশনাল পদ্ধতি নির্বাচনকে সুষ্ঠু করে নাই, বরং অসুস্থ নির্বাচন আমরা পেয়েছি। সে কারণে আমরা বলেছি পিআর সিস্টেম যদি হয়, কেন্দ্র দখল, ভোট কেন্দ্র দখল, দিনের ভোট রাতে হওয়া, সেটার সম্ভাবনাটা তো কমে যাবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে তাগিদ দেওয়া হয়েছে বলে জানান সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025 দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। সকাল 11টা থেকে অবস্থান নেয় আন্দোলনকারীরা। দাবি মানার আগ পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি তাদের। বিশ্ববিদ্যালয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের খসড়া অধ্যাদেশকে চূড়ান্ত করার দাবি জানানো হয়েছে। শিক্ষার্থীরা বলছে দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025 অধ্যাদেশ জারি করতে হবে, না হলে আরও কঠোর কর্মসূচি আসবে। ঢাকা কলেজ, কবি নজরুল কলেজ সহ 7 কলেজের কয়েকশো শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নিয়েছে। দীর্ঘ সময় ব্যস্ততম এই সড়কটি বন্ধ থাকায় বিকল্প সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে। রাতে কর্মসূচি আজকের মতো স্থগিত করা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যুবকরাই আগামী দিনের শক্তি, তারাই পারে বিশ্বকে বদলে দিতে। তিনি বলেন, বাংলাদেশের যুবশক্তি দেশে ঐতিহাসিক পরিবর্তন এনেছে। ইটালির রোমে বিশ্ব খাদ্য ফোরামে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। Today those young people are engaged in the rebuilding of our institutions. They are shaping a new Bangladesh, one that puts its people at the center of governance. In coming February, we'll hold our national election, and with it, we institutionalize our commitment to justice and people's power. Bangladesh is proud to support global cooperation. We are a founding member of Global Alliance Against Hunger and Poverty. Together with FAO and under G20, we are committed to real practical support, technical, financial, and moral. Now let us work together to build a world of 3 zeros. The pillars of this forum, youth, science, investment, are not slogans. They are the tools we need to transform our food system and our societies. গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ বলেছেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের আরও সংবেদনশীল হওয়া উচিত। সংবেদনশীলতার ঘাটতি কেন হচ্ছে তা খুঁজে বের করে সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি। সকালে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের শুধু লিঙ্গ বৈষম্য নয়, বরং সমাজে ঘটে যাওয়া প্রতিটি অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কর্মক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠারও তাগিদ তাদের। অনুষ্ঠানে সমতায় তারুণ্য ইউথ ফর ইকুয়ালিটি প্রকল্পের আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে 15 জন সাংবাদিককে গণমাধ্যম পুরস্কার দেওয়া হয়। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 6 টাকা, খোলা সয়াবিনের 3 টাকা আর পাম অয়েলের দাম 13 টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে ভোজ্য তেল ব্যবসায়ীরা। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 195 টাকা, খোলা সয়াবিনের দাম 177 টাকা এবং পাম তেলের দাম 163 টাকা করা হয়েছে। 5 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে 945 টাকা। গত অগস্টে ভোজ্য তেলের দাম নির্ধারণ নিয়ে সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। প্রতি লিটার সয়াবিন তেলে ব্যবসায়ীরা 10 টাকা দাম বাড়ানোর প্রস্তাব করে, তবে বাণিজ্য মন্ত্রণালয় তাদের মাত্র 1 টাকা বাড়ানোর অনুমতি দিয়েছিল। এতে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয় এবং সরকারের নির্দেশনা অনুযায়ী তখন নতুন দাম জানায়নি। জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে জেন জি প্রজন্ম ও নারী ভোটাররা। তবে রাজনীতিতে অংশগ্রহণের সিদ্ধান্তের ক্ষেত্রে নারী ভোটাররা তুলনামূলকভাবে পিছিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে জেন জি ভোটাররাও। সোমবার ইনোভেশন জরিপের ফলাফল বিশ্লেষণ নিয়ে রাজধানীর বিডিবিএল ভবনে আয়োজিত আলোচনায় এসব তথ্য জানানো হয়। জাতীয় নির্বাচন নিয়ে সেপ্টেম্বরে চালানো এই জরিপে দেখা যায় 68.2% নারী পিআর পদ্ধতি নির্বাচনের কথা আগে শোনেননি। পুরুষদের মধ্যে এর হার 45.9%।
অন্যদিকে 23% নতুন ভোটার এখনও নির্বাচন নিয়ে কিছু ভাবেনি। জরিপে উঠে আসা তথ্যে আরও জানানো হয়, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এগিয়ে আছে বিএনপি, রংপুরে এগিয়ে জামায়াত। অন্যদিকে বরিশালের 31.9% ভোটার আওয়ামী লীগ নির্বাচনে গেলে তাদেরকে ভোট দিতে আগ্রহী। কিভাবে জেনজিদেরকে তারা অ্যাট্রাক্ট করবে, কিভাবে নারী ভোটারদেরকে অ্যাট্রাক্ট করবে, অকুপেশনাল গ্রুপগুলোকে তারা যেখানে দেখা যাচ্ছে তাদের ভোট কম সেখানে কিভাবে আসবে। স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করি, ইফ আই ওয়াজ আ জামাত লিডার, জামাত ইসলামী লিডার, আই প্রবাবলি উড হ্যাভ বিন ভেরি হ্যাপি। তারেক রহমান বাংলাদেশে আসার পরে সিনারিওটা কেমন হবে? উনি যখন ম্যাসিভ ক্যাম্পেইন শুরু করবেন তখন কি এই একই স্যাম্পল সিট আসবে কিনা, এবং এনসিপি এই যে অলরেডি দুর্নীতির বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করেছে, তারপরে কি রেজাল্ট? ইসলামিক দল আছেন যে যারা বলছেন আমাদের 43% নারীরা আছেন, কিন্তু এই 43%কে কি তারা আসলে কি কর্তৃত্ব দিচ্ছেন কিনা বা অথরিটি দিচ্ছেন কিনা।